শিক্ষার্থীরা, পূর্বাশা একাডেমি কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমরা অনুশীলনী 2.2-এর যতটুকু অঙ্ক গত ক্লাসে সমাধান করিয়েছিলাম তারপর থেকে সমাধান করব। আর হ্যাঁ, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের অন্য ফ্রেন্ডদের সাথে আমাদের ভিডিওগুলোকে শেয়ার করো, যাতে অন্য ফ্রেন্ডরাও আমাদের এই ভিডিও দ্বারা উপকৃত হতে পারে। আমরা এখন অঙ্ক করা শুরু করতেছি। গত ক্লাসে আমরা উদাহরণ 16 পর্যন্ত করিয়েছিলাম। আজকে আমরা উদাহরণ 17 করব। উদাহরণ 17 নম্বর অঙ্কে বলা হয়েছে, নাবিল মিষ্টির দোকান থেকে প্রতি কেজি 250 টাকা হিসেবে 2 কেজি সন্দেশ ক্রয় করলো। ভ্যাটের হার 4 টাকা হলে সন্দেশ বাবদ সে দোকানিকে কত টাকা দেবে? যাই হোক, সে 1 কেজি সন্দেশ কিনেছিল 250 টাকা দরে, 2 কেজি কিনেছে। তো 2 কেজির দাম কত হবে আগে আমরা এটা বের করব। তাহলে লিখব 1 কেজি সন্দেশের দাম 250 টাকা। অতএব যেহেতু সে 2 কেজি কিনেছে, তাহলে 2 কেজি সন্দেশের দাম আরো বেশি হবে, এই জন্য আমরা গুণ করব। গুণ করলে কি হবে? 500 টাকা হবে। অর্থাৎ তার সন্দেশের দাম ছিল 500 টাকা ছিল। এখন বলেছে ভ্যাটের হার 4 টাকা। ভ্যাটের হার বলতে বোঝায় 100 টাকায় ভ্যাট, তাকে 4 টাকা দেওয়া লাগবে। তো ভ্যাট জিনিসটা হলো, আমরা কোনো পণ্য কিনতে গেলে এক্সট্রা কিছু টাকা সরকারকে পে করতে হয়। এই এক্সট্রা যে টাকাটা পে করলাম, এই টাকাটাই হলো ভ্যাট। যাই হোক, তো ভ্যাটের হার 4 টাকা বলতে বোঝাচ্ছে 100 টাকায় ভ্যাট 4 টাকা। তাহলে আমরা লিখব যে 100 টাকায়, এখানে লিখতে পারি আবার 100 টাকায় ভ্যাট। ভ্যাট হয় 4 টাকা। অতএব 1 টাকায় ভ্যাট কত হবে? আরো কম হবে। কম হলে কি হবে? ভাগ হয়ে যাবে 4/100। অতএব যেহেতু সে 500 টাকার সন্দেশ কিনেছে, তাহলে 500 টাকায় তার ভ্যাট কত হবে? আরো বেশি হবে। বেশি হলে গুণ হয়, এই জন্য আমরা উপরে 500কে গুণ করলাম। তাহলে কাটাকাটি করি, 100কে 100, 5তে 500, তাহলে 4×5 = 20। তার মানে তার ভ্যাট হলো 20 টাকা। তাহলে সে দোকানদারকে মোট কত টাকা দেবে? অতএব দোকানদারকে দেবে সন্দেশের দাম ছিল তার 500 টাকা, ভ্যাট হলো 20 টাকা। তাহলে কত হলো? 520 টাকা। এটাই আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব উদাহরণ 18 নম্বর অঙ্কের মধ্যে। উদাহরণ 18 নম্বর অঙ্কে বলা হয়েছে, নাসির সাহেবের মাসিক মূল বেতন। যাই হোক, তো অঙ্কের মধ্যে আমার নিজের নাম দেওয়া আছে। যাক, নাসির সাহেবের মাসিক মূল বেতন 27,650 টাকা। বার্ষিক মোট আয়ের প্রথম 1,80,000 টাকার আয়কর 0 টাকা। মানে সে যে 1 বছরে যত টাকা আয় করে, তার
প্রথম যে 1,80,000 টাকা, সেই 1,80,000 টাকা কোনো ভ্যাট দেওয়া লাগে না বা কোনো আয়কর বা ট্যাক্স দেওয়া লাগে না। পরবর্তী টাকার উপর আয়করের হার 10 টাকা, মানে বাকি যে টাকা থাকবে 1,80,000 বাদে বাকি যে টাকা থাকবে সেই টাকার ভ্যাট হলো, আয়করের পরিমাণ হলো 100 টাকায় 10 টাকা। নাসির সাহেব কত টাকা আয়কর দেন? যাই হোক, তো আগে আমরা বের করব উনি এক বছরে কত টাকা আয় করে। তো আমরা জানি এক বছর সমান কত মাস? 12 মাস। তাহলে আমরা লিখি, আমরা জানি এক বছর সমান 12 মাস। সে এক মাসে আয় করে কত টাকা? 27,660 টাকা। তাহলে লিখবো এক মাসের মূল বেতন 27,650 টাকা। যেহেতু এক বছরে বেতন বের করতে হবে, তাহলে 12 মাসের মূল বেতন আরো বেশি হবে। এই জন্য আমরা কি করব? এই জন্য 27,650 এর সাথে আমরা 12কে গুণ করে ফেলব। 12 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে ফলাফল হবে 3,31,800 টাকা। 3,31,800 টাকা, এটা হলো তার মূল বেতন। এখন বলছে যে সে প্রথম 1,80,000 টাকার উপরে কোনো কর দেওয়া লাগে না। তাহলে কর দেওয়া লাগে, অর্থাৎ করযোগ্য কতটুকু টাকা দেওয়া লাগে ওইটাকে বের করব। তাহলে লিখবো অতএব করযোগ্য টাকার পরিমাণ। করযোগ্য টাকার পরিমাণ বলতে তার এই যে 3,31,800 টাকা এক বছরে হইল, সেখান থেকে আমরা 1,80,000 টাকা বিয়োগ করে ফেলব। তাহলে তার করযোগ্য টাকার পরিমাণ আমরা পেয়ে যাব 1,51,800 টাকা। এটি হলো তার করযোগ্য টাকার পরিমাণ। এখন আমরা এই টাকার উপরে তার কত টাকার কর দেওয়া লাগবে এটা বের করব। যেহেতু বলা হয়েছে করের হার 10 টাকা, অর্থাৎ 100 টাকায় তার কর হবে 10 টাকা। তাহলে আমরা আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। তো এতটুকু আমরা এখন মুছে ফেলবো, জাস্ট আমি নিচের কথাটুকু রাখবো, কারণ এটি আমার দরকার লাগবে অঙ্ক করার জন্য। তাহলে লিখবো 100 টাকায় কর দেন 10 টাকা। অতএব সে 1 টাকায় কর দিবে, আরো কম হলে কি হবে? ভাগ হবে, নিচে 100 চলে যাবে, উপরে 10 থাকবে। আর এই 1,51,800 টাকায় সে কতটুকু কর দেবে এখন আমরা এটা বের করব। যদি বের করতে হয় তাহলে 1,51,800 টাকায় কর অবশ্যই তাকে বেশি দেওয়া লাগবে। যদি বেশি হয় তাহলে কি হবে? গুণ হবে। এই জন্য উপরে যে গুণ হবে। এখন আমরা এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে ফেললাম। এখন এটার সাথে এটাকে আমরা এখন গুণ করে ফেলবো। গুণ করলে যেটা হবে এটাই আমাদের অ্যানসার। যাই হোক, তো আমরা একটু গুণ করি। তো 10 দ্বারা গুণ করলে কত হবে? 1,5,1,8,0, অর্থাৎ 15,180 টাকা। অর্থাৎ তিনি অর্থাৎ নাসির সাহেব নাসির সাহেব 15,180 টাকা আয়কর দেন।
এই হলো আমাদের উদাহরণ 18 নম্বর অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কটি সম্পূর্ণ বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব বইয়ের অঙ্কের মধ্যে। তো গতদিন আমি তোমাদেরকে কিছু বাড়ি কাজ দিয়েছিলাম, আজ আমরা তারপরে থেকে করাবো। সেটা হলো 7 নাম্বার করাবো। 7 নাম্বার অঙ্কটা শুরু করব। 7 নাম্বার বলা হয়েছে একটি দ্রব্য 190 টাকায় ক্রয় করে 175 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। অর্থাৎ একটা দ্রব্য বা একটা পণ্য 190 টাকা দিয়ে ক্রয় করা হয়েছে। এখন সেই পণ্যটা যদি 175 টাকা বিক্রয় করে, তাহলে আমি প্রথম দিন যখন ক্লাস করিয়েছিলাম তখন তোমাদেরকে আগে বলেছিলাম, যখন আমরা দেখব কেনা দামের চেয়ে বিক্রয়কৃত দামটা কম হবে তখন অবশ্যই ক্ষতি হবে, আর যদি কেনা দামের চেয়ে বিক্রয়কৃত দামটা বেশি হয় তাহলে লাভ হয়। দেখো, আমরা 190 টাকা দিয়ে দ্রব্যটা কিনে আনলাম, কিন্তু বিক্রয় করলাম 175 টাকায়। তার মানে ব্যাপারটি কি হলো, আমাদের অবশ্যই ক্ষতি হয়েছে। তাহলে আমরা লিখব ক্ষতি। 190 টাকা দিয়ে পণ্যটা কিনলো, বিক্রয় করলো 175 টাকা। অর্থাৎ ক্ষতি বের করতে হলে বের করতে হয় কিভাবে, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করতে হয়। আমাদের ক্রয় মূল্য ছিল 190 টাকা, বিক্রয় মূল্য হলো 175 টাকা। তো এটা থেকে এটাকে আমরা বিয়োগ করে ফেলবো। তাহলে দেখো কত হলো, অর্থাৎ তার 15 টাকা ক্ষতি হয়েছে। এখন আমাদের কোশ্চেনে বলা আছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। শতকরা কত লাভ বা ক্ষতি মানে হলো তার 100 টাকায় কত টাকা ক্ষতি হলো। এখন একটু খেয়াল করো যে আমরা যখন পণ্যটা ক্রয় করেছিলাম তখন আমি কত টাকা ক্যাশ খরচ করেছিলাম। 190 টাকা ক্যাশ খরচ করেছিলাম। 190 টাকা ক্যাশ খরচ করে আমার ক্ষতি হয়েছে 15 টাকা। এখন 100 টাকায় কত ক্ষতি হবে ওটা আমরা বের করতে পারবো। তাহলে লিখবো 190 টাকায় ক্ষতি হয় 15 টাকা। কি লিখবো, 190 টাকায় ক্ষতি হয় 15 টাকা। অতএব 1 টাকায় তার ক্ষতি কত হবে, অবশ্যই কম হবে। কম হলে ভাগ হয়, উপরে যাবে 15, নিচে আসবে 190। অতএব যেহেতু শতকরা বলেছে, তাহলে আমরা বের করবো 100 টাকায় তার কত ক্ষতি হচ্ছে। 100 টাকায় ক্ষতি তার অবশ্যই বেশি হবে, এই জন্য উপর 100 গুণ হবে। এখন আমরা একটু কাটাকাটি করব, একটু ক্যালকুলেশন করব। কাজ করি, এই শূন্য দিয়ে শূন্যকে কেটে ফেলি, আর কাটাকাটি যাচ্ছে না। তাহলে কি করব, 15 সাথে 10 গুণ করলে হবে 150, নিচে রইল 19। এটাকে এখন আমরা রাফের মিশ্র ভগ্নাংশ আকারে প্রকাশ করে ফেলব। এটার মধ্যে কতবার যায়, 19কে 7 বার দিয়ে দেখি তো কত হয়। 7 9 63, 3 হাতে আছে 6, 7 1 7, 7 8 6, 13। 8 বার দিয়ে দেখি তো কত হয়। 8 9 72, 2 হাতে আছে 7, 8 1 8, 8 7 15। 8 বার দিলে বেশি হয়ে যায়, তার মানে আমাদের নিতে হবে 7 বার। তাহলে 7 বার দিলে কত হবে, 133। বিয়োগ করলে কত হয়, 10 থেকে 3 বিয়োগ করলে 7, হাতে আছে 1, 5 থেকে 3 আর 1 4, 5 থেকে 4 বিয়োগ করলে 1। তাহলে উপরে যাবে আমাদের 17, নিচে আসবে 19। আমরা এটাই লিখে ফেলবো, 7 সমস্ত 17/19। এটি হলো তার ক্ষতির পরিমাণ। তাহলে লিখবো অতএব নির্ণয় ক্ষতি যেহেতু শতকরা ক্ষতি বলেছে, তাহলে উত্তরে আমরা অবশ্যই পার্সেন্ট আকারে লিখব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই সম্পূর্ণ অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমরা
বইয়ের 9 নম্বর অঙ্কটিকে সমাধান করব। নয় নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে 5 টাকায় 6টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। দেখো 5 টাকা দিয়ে 8টি আমলকি কিনে আনছে, বিক্রয় করছে 5 টাকা দিয়ে 6টি। 5 টাকা 8টি কিনে এনে বিক্রয় করছে 5 টাকা 6টি। তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে তার অবশ্যই লাভ হয়েছে, কারণ সে 5 টাকা দিয়ে 8টি কিনে 5 টাকা দিয়ে 6টি বিক্রি করছে। তার মানে দুটি করে আমলকি তার বেঁচে যাচ্ছে, তার মানে এই দুটি আমলকি তার লাভ। তো এখন আমরা কি করব, 5 টাকায় যদি 8টি আমলকি ক্রয় করে তাহলে 1 টাকা, সবার আগে আমরা একটি আমলকির দাম কত হবে এটা আগে বের করব। তাহলে লিখব 8টি আমলকির দাম 5 টাকা। আমলকির ক্রয় মূল্য 5 টাকা। তাহলে একটি আমলকির ক্রয় মূল্য কত হবে? অবশ্যই কম হবে, কম হলে ভাগ হবে। আবার 6টি আমলকির বিক্রয় মূল্য 5 টাকা। অতএব একটি আমলকির বিক্রয় মূল্য তার কত হবে? আরো কম হবে, 5/6 টাকা। দেখো 5/8 আর 5/6, একটি আমলকির ক্রয় মূল্য কিন্তু কম হয়েছে, বিক্রয় মূল্য একটু বেশি হয়েছে। তার মানে আমি কি বুঝতে পারলাম যে আমার অবশ্যই লাভ হয়েছে। তাহলে লিখবো অতএব লাভ বের করব কিভাবে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে বিয়োগ করব। আমার বিক্রয় মূল্য ছিল 5/6 টাকা, ক্রয় মূল্য হলো 5/8 টাকা। তাহলে আমি 5/6 থেকে 5/8 কে বিয়োগ করে ফেলবো। বিয়োগ করলে যে মানটা পাবো সেটাই হলো আমার লাভের পরিমাণ। 6 এবং 8 এটা লসাগু আমরা বের করি। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3 দুগুণে 6, 4 দুগুণে 8। আর আমি ভাগ করতে পারতেছি না, তার মানে এগুলোকে এখন আমি কি করব? গুণ করে ফেলবো। 3 4 12, 12 দুগুণে 24। তার মানে আমার 6 এবং 8 এর লসাগু কত পেলাম? 24 পেলাম। 6 দ্বারা 24 কে ভাগ করলে কত হবে? 4 6 24। তার মানে 4 পেলাম। 4 দ্বারা 5 কে গুণ করলে 4 5 20 হবে। বিয়োগ 8 দ্বারা 24 কে ভাগ করলে কত হবে? 3 8 24। তার মানে 3 হয়েছে। 3 দ্বারা 5 কে গুণ করলে 3 5 15 হবে। তাহলে কত হলো? 20 থেকে 15 গেলে 5। তার মানে 5/24 টাকা তার লাভ হয়েছে। একটু খেয়াল করো তো, আমি কত টাকা ক্যাশ খরচ করেছিলাম? আমি ক্যাশ খরচ করেছিলাম এই টাকাটা, অর্থাৎ 5/8 টাকা খরচ করে লাভ করেছি 5/24 টাকা। আমাকে বলেছে শতকরা কত লাভ, তার মানে 100 টাকায় কত টাকা লাভ করেছি আমাকে এটা বের করতে হবে। তো যাই হোক, তো আমি ক্রয় মূল্যটা একটু মনে রাখবো 5/8 আর লাভ 5/24। যাই হোক, একটু নিচে লিখে রাখি যদি পরে ভুলে যাই। 5/8 হলো আমার ক্রয় মূল্য আর লাভ হলো 5/24। ঠিক আছে, এখন আমি সম্পূর্ণ বোর্ডটা ক্লিয়ার করে ফেলবো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। তাহলে আমরা কি লিখবো? যে 5/8 টাকা লাভ হয়েছে 5/24 টাকা। কি লিখবো? 5/8 টাকায় লাভ হয় 5/24 টাকা।
এখন আমরা লিখবো অতএব 1 টাকায় লাভ হয় 5/24 টাকায় লিখি। আচ্ছা, এখানে যদি কোনো ভগ্নাংশ থাকে সেটি উল্টিয়ে যায়। উল্টিয়েটা কিভাবে যাবে? 8 যাবে উপরে, 5 আসবে নিচে। তাহলে আমরা 8 কে উপরে পাঠিয়ে দেব আর 5 কে পাঠিয়ে দেব নিচে। যেহেতু আমাকে বলেছে শতকরা কত লাভ হয়, তার মানে 100 টাকায় কত টাকা লাভ হয়। তাহলে 100 টাকায় লাভ অবশ্যই বেশি হবে। তাহলে লিখবো 100 টাকায় লাভ হয় আরো বেশি, তার মানে গুণ হবে। উপরে 100 কে গুণ করে ফেললাম, নিচে হলো 24 5। এখন আমরা কাটাকাটি করব। এই 5 কাটা, 8 কে 8, 3 8 24, তার মানে উপরে রইল 100, নিচে রইল 3। এখন এই 100 কে আমরা 3 দ্বারা ভাগ করে এটিকে মিশ্র ভগ্নাংশ আকারে পাশে রেখে দেব। এই পাশটা ফাঁকা। আচ্ছা, আমি এই পাশটা দিয়ে করি। কত হয়? 3 3 9, 10 থেকে 9 বের করলে 1 থাকে। আচ্ছা, হাতে আছে 1, 1 থেকে বামে 0 বসে না, 0 নামালাম। 3 3 9, বাকি রইল 1। এখন এই 1টা চলে যাবে উপরে আর এই 3টা চলে আসবে নিচে। তাহলে ব্যাপারটি কি দাঁড়ালো? 33 সমস্ত 1/3 টাকা। তাহলে লিখবো অতএব নির্ণয় লাভ 33 সমস্ত 1/3%। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। আমি তোমাদেরকে এখন কিছু বাড়ি কাজ দিচ্ছি। এই বাড়ি কাজগুলো তোমরা অবশ্যই করে ফেলবে। বাড়ির কাজ থাকবে হলো তোমাদের গণিত বইয়ের পেজ নাম্বার 28। পেজ 28 এ দুইটা কাজ দেওয়া আছে তোমাদের বইয়ে। কাজ 1 এবং 2 নাম্বার করবে। আর অনুশীলনী 2.2 এর করবে হলো 15 নাম্বার অঙ্কটি করবে তোমরা। 15 নাম্বার অঙ্কটি। অর্থাৎ আমরা আজকে বাড়ি কাজ কয়টা দিলাম? 3টা, 1টি, 2টি এবং 3টি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সমস্ত অঙ্কগুলো বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আরো নতুন কিছু অঙ্ক তোমাদেরকে করিয়ে দেব। এই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।